ক্রিকেট ইস্যুতে বাংলাদেশ ভারত বাণিজ্য ও অর্থনীতিতে প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। রাজনীতিমুক্ত খেলার প্রত্যাশা সাবেকদের। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ভোট গ্রহণ চলছে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। অন্য প্যানেলে কোন টোকেন নিতে দিচ্ছেন না, শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া। আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত। জাতীয় নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিল শুনানি চলছে। পোস্টাল ব্যালটে প্রবাসে মাত্র 8.25 লাখ নিবন্ধন, সবচেয়ে বেশি সৌদিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ও মব নিয়ন্ত্রণে সরকারের যথেষ্ট পদক্ষেপ নেই, অভিযোগ দেবপ্রিয়র। যুবদল নেতা হত্যায় ফের উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। এবং ঘন কুয়াশায় শাহজালালি ফ্লাইট রিশিডিউল, 1 সপ্তাহে অর্ধশতাধিক ডাইভার। শীতকাল আসতে ক্যাটাগরি 2 থেকে 1-এ অবনতি। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি আরিফুল ইসলাম সাহাব। ক্রিকেট ইস্যু নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যকার বাণিজ্য ও অর্থনীতিতে প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভায় অর্থ উপদেষ্টা আরও বলেন, ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যেটি ঘটেছে সেটি দুঃখজনক, তবে এর শুরুটা বাংলাদেশ করেনি। দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হোক সেটি চান না দাবি করে আরও বলেন, দুই দেশ একসাথে বসে এই বিষয়টির মীমাংসা করতে হবে। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই, এটা আপনি স্বীকার করবেন। শুরুটা বাংলাদেশ, এটা স্পোর্টস, তাদেরকে আমরা অ্যাম্বাসেডার বলি, তাই না? আর আমাদের যে কোনো স্পোর্টস অ্যাম্বাসেডার যেমন, অতএব এটা তো একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার যাবে, এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনে করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই। অতএব সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া একটা কারণে, সেটা তো খুব অর্থনৈতিক সাথে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম র্যাশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় না অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমরা প্রভাব পড়বে। ব্যাট বল নাকি রাজনীতি, বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্কে মুখ্য হবে কি? মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর দুই প্রতিবেশী দেশের ক্রিকেট এখন মুখোমুখি। যদিও টাইগার ক্রিকেটের সাবেকরা বলছেন রাজনীতিমুক্ত ক্রিকেট প্রত্যাশা তাদের। বিস্তারিত প্রতিবেদনে। দেশের মধ্যে ঝামেলার মধ্যে আসলে ক্রিকেটটা জড়িয়ে যায় সবসময়। বাংলাদেশ টি-20 প্রথম ম্যাচ কিংবা প্রথম টি-20 বিশ্বকাপ দলের অংশ নাদিফ চৌধুরী উপমহাদেশের ক্রিকেট আর রাজনীতির যোগাযোগ নিয়ে নিজের হতাশার কথা জানালেন এভাবেই। বিশ্বকাপের আগে মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে হতাশ সাবেক এই ক্রিকেটার। যদিও ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগাযোগ একেবারেই নতুন কিছু নয়। 2012 সালের পর থেকে রাজনৈতিক বৈরিতায় বন্ধ ভারত পাকিস্তান ক্রিকেট। যদিও আইসিসি কিংবা এসিসি সূচিতে বাণিজ্যিক প্রয়োজনে নিয়মিত ক্রিকেট খেলছে দুই দল, এবার সেই একই পথের যাত্রী হতে পারে বাংলাদেশও। বোর্ড যেটা ডিসিশন নিয়েছে খুবই সুন্দর, এবং গভর্নমেন্ট থেকেও দেখবেন যে সুন্দর একটা জানাইছে, ইনফরমেশন দিয়েছে। তো সব মিলে আমি বলবো যে খুবই ভালো ডিসিশন। একজন খেলোয়াড়কে যদি আপনি সিকিউরিটি দিতে না পারেন একটা দেশে, বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং 25 জন থেকে 30 জনের একটা স্কোয়াড থাকে, এতজন খেলোয়াড় যাবে, তো সেইখানে এতগুলো মানুষের আপনি তখন কীভাবে দিবেন? একটু তো খারাপের দিকে যাচ্ছে, বাট আমার মনে হয় হওয়া উচিত না এটা। মানে ক্রিকেটের সাথে তো আসলে এসব মেলানো একদমই ঠিক না, যেটা পাকিস্তানের সাথে হয়েছে। পাকিস্তানের প্লেয়াররা তো কিছু করে নাই। অবশ্য খালেদ মাসুদ পাইলট বিশ্বাস করেন, আইসিসি এগিয়ে আসলে খেলা দিয়ে সব জটিলতার ইতি ঘটানো সম্ভব। উচিত, আমি মনে করি যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। আমরা আমাদের মতো করে চলবো, আমাদের মতো করে খেলবো, বাট আইসিসি এই জিনিসটা ঠিক করার ব্যবস্থা করবেন যে কি করে দুটো টিমকে আবার একটা সুন্দর সম্পর্ক ডেভেলপ করা যায়, এবং এটা খেলার মাধ্যমেই সম্ভব। সাবেকদের হতাশা কিংবা প্রত্যাশার পারদ উঁচুতে থাকলেও সহসাই যে ক্রিকেট রাজনীতির বিচ্ছেদ হচ্ছে না সেটাও অনেকটাই নিশ্চিত। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। কনকনে শীত আর নানা অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল থেকে ধীরে ধীরে বাড়ছে ভোটার উপস্থিতি, তবে ভোট শুরুর পর থেকে আচরণবিধি লঙ্ঘন আর
ভোটার প্রভাবিত করার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বিস্তারিত প্রতিবেদনে। কনকনে শীত উপেক্ষা করে ভোট শুরুর আগেই লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচনে ভোট দিতে যেন আগ্রহের কোনো কমতি নেই। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও তা বাড়তে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও ভোটারদের সাথে করছেন কুশল বিনিময়। ভোট দিতে এসে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। তাদের অনেকের জীবনের প্রথম ভোটও এটি। সুস্থ, সুন্দর এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্যাম্পাস চাই। ছাত্র যে প্রতিনিধিরা আছে তারা প্রশাসনের কাছ থেকে ন্যায্য অধিকারগুলো আদায় করবে, আমরা তো এটাই চাই। এই জন্যই মূলত জকসু। ক্লাসের ফ্যাসিলিটি বা যদি যারা বাড়ানো যায়, মানে সবকিছু ঠিক আছে, বাট তারপরও উন্নত করা বেটার আরো। ভোট শুরুর প্রথম ঘণ্টাতে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র শক্তি ও বাম সমর্থিত প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দেন। তবে ভোট শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যে শুরু হয় বিভিন্ন প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগ। ছাত্রদলের অভিযোগ, আচরণবিধি ভঙ্গ করে ছাত্র শিবিরের লোকজন স্লিপ নিয়ে কেন্দ্রে প্রবেশ করছে। অদম্য জবিয়ান ঐক্য নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে, শুধু সেই প্যানেল। এবং যারা দায়িত্বরত আছেন তারা ওই প্যানেলের টোকেন ছাড়া অন্য কোনো টোকেন থাকলে তারা তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। অন্যদিকে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী অভিযোগ করে বলেন, নারী ভোটারকে হেনস্থা, প্যানেল পরিচিত কেন্দ্রে নিয়ে আসা, শিক্ষার্থীদের ম্যানুপুলেট করা সহ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা করছে ছাত্রদল। আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সহ আমরা যেই ডিপার্টমেন্টে গিয়েছি সব জায়গায় ছাত্রদল একই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। এছাড়া ছাত্র শিবির সমর্থিত প্যানেলের স্ত্রীকে হেনস্থা করে পুলিশে দেয়া অভিযোগও আছে ছাত্রদলের বিরুদ্ধে। মাহিমা আক্তার, যিনি আমার ওয়াইফ, তাকে আমাদের ছাত্রদলের ভাইরা শারীরিকভাবে হেনস্থা করে, লাঞ্ছনা করে, এমনকি তাকে পরিচয় দেওয়ার পরেও তাকে লাঞ্ছনা করে। পরবর্তীতে তাকে জামাতের লোক বলে তাকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে দেয়। আর ছাত্র শক্তির অভিযোগ, বিএনপি ও জামায়াতের কাছে জিম্মি প্রশাসন। পুরো ইলেকশন কমিশন, প্রশাসন ব্যবস্থা দুটি দলের কাছে জিম্মি, একটি বিএনপির কাছে আর একটি জামাতের কাছে। সেই জিম্মির হওয়ার ফলাফল আজকে আমরা জকসু নির্বাচনে দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটি টিচার্স লিগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারও ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে বা নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে এই সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে গেল এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে যাওয়ার পরে তারা এই লিস্ট করে কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে। এটি কেউ কেউ কোনো প্যানেলের পক্ষে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। দায়িত্বশীল যারা, আমরা সহ প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করব এবং কেউ কারো দিকে আমরা বায়াসনেস হব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে মোট ভোটার 16,500। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। জকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর ও মেজবা আতিক লগ্ন। শুরুতেই যাচ্ছে ফরহাদের কাছে। ফরহাদ, জানাবেন এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে জানতে পেরেছেন কিনা, আর একই সঙ্গে জানাবেন কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ। সামনে নির্বাচনী পরিবেশ আমরা সকাল থেকে দেখেছি। ভোট গ্রহণের 1.5 ঘন্টার মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ, এর মধ্য দিয়ে আসলে ভোট গ্রহণ চলছে এবং এখনও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আমরা দেখছি দীর্ঘ লাইন। আমরা জানি যে সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 3টা পর্যন্ত চলবে। আমরা জানি আর মাত্র 1 ঘন্টারও কম সময় রয়েছে নির্ধারিত সময়ের। এই 1 ঘন্টার মধ্যে এত ভোটার, আমরা যত ভোটার লাইনে দেখছি এই মুহূর্তে, এত ভোটারের ভোট শেষ করতে পারবে কিনা সেটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন। তবে যতজনই আসলে 3টার মধ্যে এই লাইনে দাঁড়িয়ে থাকবেন তো সবাই, সেটি যদি 3টার পরও 4টাও যদি বেজে যায় কিংবা 5টাও যদি বেজে যায়, তাহলেও কিন্তু এখানে শিক্ষার্থীরা ভোটে তারা ভোট দিতে পারবেন। অর্থাৎ 3টার মধ্যে যারা লাইনে থাকবেন তারা ভোট দিতে পারবেন। এবং আমরা যে চিত্রটি দেখছি যে এখানে কিন্তু প্রার্থীরা তারা লাইনে গিয়ে যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, দোয়া চাইছেন, ভোট চাইছেন। একই সঙ্গে আমরা যে চিত্রটি দেখছি যে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হবার কথা ছিল এবং ঠিক সময়ে ভোট গ্রহণ শুরু হয় এবং সকাল থেকে আসলে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের এটি প্রথম নির্বাচন।
বিশ্ববিদ্যালয় গঠনের পর 2 দশকেরও বেশি সময় ধরে আসলে এখানে কোনো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবং এইবার প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আসলে আমরা নানা রকম উৎসাহ উদ্দীপনা দেখছি। তারা আসলে একরকম আমরা দেখছি যে উৎসব মুখর পরিবেশে এখানে শিক্ষার্থীরা কিন্তু তারা এই নির্বাচনের ভোটে অংশ নিচ্ছেন। তারা সবার মুখে আসলে কৌতূহল এই জীবনে প্রথমবারের মতো ভোট দিতে এসে পেরে। তো এই ছিল আমার কাছে সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ তথ্য। দর্শক, আমরা এবার যুক্ত হব লগ্নর সঙ্গে। লগ্ন, জানাবেন ভোটার ও প্রার্থীরা আসলে কি বলছেন? সামনে 20 বছরের যে অপেক্ষা, অর্থাৎ 20 বছর 2 মাস 17 দিন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার, তারপর থেকেই কিন্তু শিক্ষার্থীরা আসলে দীর্ঘদিন ধরে তাদের আবাসন সহ বড় বড় যে সমস্যাগুলো সবকিছুর জন্যই কিন্তু এই জকসু নির্বাচনের দাবি করে আসছিল। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে গেল বছরে 3 বার তারিখ পরিবর্তিত হয়ে আজকে কিন্তু অবশেষে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, পুরো নির্বাচনের আমেজ এই ছোট্ট ক্যাম্পাসে, মাত্র 10 একর আয়তনের যে এই ক্যাম্পাস, এখানে আমরা দেখছি কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা ভিড় করছে। প্রত্যেকদিন পাঠদান সংক্রান্ত কাজে আসে, তবে আজকে আমরা ভোটারদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলেছি এবং প্রার্থীদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছে, তাদের যে চাহিদাগুলো, অর্থাৎ পাঠদানের সাথে সম্পৃক্ত আবাসন সমস্যা সহ বিভিন্ন যে সমস্যাগুলো আছে, এগুলোর আসলে যোগ্য কণ্ঠস্বরের মাধ্যমে তুলে ধরার জন্যই কিন্তু এই নির্বাচন। এজন্য আসলে তারা বিভিন্ন জায়গা থেকে আসে। যেহেতু শীতকাল চলছে, শীতের একটা প্রকোপ ছিল, এই জন্য আমরা সকালের সংখ্যাটা কিছুটা কম দেখেছি, কিন্তু যখন দুপুর 12টা পেরিয়েছে, অর্থাৎ দুপুর 12টার পর থেকেই কিন্তু আমরা বিভিন্ন অনুষদের যে 38টি বা 39টি যে এখানে কেন্দ্র রয়েছে এবং যে বুথগুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি সারিবদ্ধভাবে যে ভোটাররা রয়েছে তারা কিন্তু সেখান থেকেই কিন্তু ভোটের লাইনে দাঁড়িয়ে গেছে, তারা ভোট দেওয়ার কথা বলছে। প্রার্থীরা যেমন প্রচারণার কাজ করছিল, একই সাথে আমরা ভোটারদের সাথে কথা বলেছি। আসলে তারা ভীষণভাবে মুখিয়ে আছে, যে কোনোভাবেই হোক না কেন তারা আসলে তাদের যে কণ্ঠস্বর আছে সেই কণ্ঠস্বরকে তুলে আনার জন্য সর্বাত্মক যে প্রচেষ্টা সেটি তারা কিন্তু করতে চায়। এবং একই সাথে আমরা জেনেছি যে এখন পর্যন্ত প্রায় 50% কাছাকাছি ভোট কাস্ট হয়েছে, এমনটা আমরা জেনেছি। তবে সময় যত গড়াবে তত বেশি আসলে ভোট অনুষ্ঠিত হবে, এমন বিষয় কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে যে বিষয়টি বলতে চাই, সময়ের সাথে সাথে আসলে ভোটাররা বলছেন যে আসলে তারা চান যে সবাই আসলে চূড়ান্তভাবে ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবার জন্য। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। দর্শক, জকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দ্বিতীয় দিনের জাতীয় নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি কার্যক্রম চলছে। আপিলের প্রথম দিন মঙ্গলবার ইসিতে মোট 42টি আবেদন জমা পড়ে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। বৈধ প্রার্থী 1842 জন। এদিকে ছোটখাটো ভুলের জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে আপিলে ফিরে পাওয়ার আশা করেন বিভিন্ন দলের প্রার্থীরা। দলীয় প্যাডে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, কিন্তু সেটার কি ত্রুটি ওনারা মনে করেছেন, এটাকে স্থগিত রাখলেও পারতেন। স্থগিত রেখে প্রার্থীকে একটু সময় দিতে পারতেন, কিন্তু আসলে সেই সময়টা না দিয়ে স্থগিত না করে বাতিল করে দেওয়া হলো। আপিলের জন্য আমরা নির্বাচন কমিশনার মহোদয়ের অফিসে আসছি। আমরা এখন এখানে আপিল জমা দিলাম, আশা করি আমাদের রেজাল্ট আমাদের পক্ষে আসবে, আমরা এতটুকু আশা রাখি। আপিলের সুযোগ পেয়েছি, আমি আপিল করেছি এবং আপিল শুনানির পরে যে আমি ইনশাল্লাহ আমি মাঠে নামবো। পোস্টাল ব্যালটে 15 লাখের বেশি ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে 7,72,000 রয়েছেন প্রবাসী। ইতোমধ্যে ব্যালট পেপারও পেয়েছেন অনেকে, তবে সংগ্রহে বাড়তি টাকা খরচের অভিযোগ তাদের। প্রবাসীরা বলছেন যথাযথ প্রচারণার অভাবে প্রত্যাশা অনুযায়ী ভোটার নিবন্ধন হয়নি। অন্যদিকে নির্বাচনী আচরণবিধিতে বিদেশে প্রচারণার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি।
প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে কয়েক দফা সময় বাড়িয়ে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 15,33,682 ভোটার। এর মধ্যে দেশ থেকে 7,61,140 জন ও বিদেশ থেকে নিবন্ধন করেছেন 7,72,542 বাংলাদেশি। সংখ্যার হিসেবে 1.5 কোটির বিপরীতে 10% প্রবাসীও নিবন্ধনের আওতায় আসেননি। যদিও 2 লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে। মালয়েশিয়া, কাতার ও ওমান থেকে 50,000 ছাড়িয়েছে নিবন্ধনকারী। 30,000-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। ইতোমধ্যে তাদের অনেকের হাতে ব্যালট পেপার পৌঁছে গেছে। তবে ডাকযোগে পাওয়া এই খাম সংগ্রহে ক্ষেত্র বিশেষে দিতে হচ্ছে বিনিময় খরচ। এখানে ভোটার হয়েছি, আমাদের ভোটের ব্যালট পেপার আমাদের কাছে এসে পৌঁছেছে। পোস্টাল ব্যালট হাতে পেয়ে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এবার প্রথম ভোটার হয়েছি এবং ভোটও দেবো ইনশাল্লাহ। বাংলাদেশ সরকার যখন এমিরেটস পোস্টের সাথে চুক্তি করে তখন ওই বিষয়টা তারা খতিয়ে দেখা উচিত ছিল। টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো ভালোভাবে রিভিউ করা উচিত ছিল। পোস্ট বক্স নাম্বার ইউজ করেছেন কিন্তু রিনিউ করেন নাই, তাকেও কিন্তু ওই 20 দিরহাম দিয়ে আসতে হবে অথবা পোস্ট বক্স রিনিউ করতে হবে। পোস্টাল ব্যালটে ভোট প্রদানের প্রচারণার কেন্দ্র ছিল সোশ্যাল মিডিয়া। মিশনগুলোর যথাযথ প্রচারণার অভাবে বহু প্রবাসী পোস্টাল ব্যালট সম্পর্কে সঠিক ধারণা পাননি। নিবন্ধনকারীর সংখ্যা এজন্য কম বলছেন তারা। তবে আগামীতে এই প্রক্রিয়া ধারাবাহিক রাখার আহ্বান প্রবাসীদের। পরবর্তী যারা আসবে তাদেরকেও এই কাজটা যেন সুন্দরভাবে করে দিতে পারে। এইবার যে জটিলতা আসলে আমরা বিশেষ করে ফেস করতেছি, ভবিষ্যতে যদি এরকম কোনো সুযোগ আছে সেই জটিলতাকে আরো একটু সহজ করে আমাদেরকে দেওয়ার জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। এদিকে পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা ও ভোট দেওয়ার তথ্য বা ব্যালটের ছবি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালু রেখেছে বাংলাদেশ মিশনগুলো। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রদত্ত আচরণবিধিতে বলা হয়, কোনো রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে কোনো প্রকার প্রচারণা করতে পারবে না। সেক্ষেত্রে প্রবাসী ভোটারদের কাছে প্রার্থীরা কিভাবে পৌঁছাবেন কিংবা তাদের আচরণবিধি লঙ্ঘন হবে কিনা এটি এখন বড় প্রশ্ন। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। নির্বিঘ্নে জাতীয় নির্বাচন আয়োজনে বড় বাধা সামাজিক যোগাযোগ মাধ্যম। নৈরাজ্য ও বিভাজনের নেতিবাচক ব্যবহার নির্বাচনকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। তার অভিযোগ, এআইয়ের মাধ্যমে সহিংসতা, বিদ্বেষ, ঘৃণা যেভাবে সরানো হচ্ছে তা প্রতিহত করতে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিষ্ক্রিয়। ডিজিটাল সুরক্ষা নিশ্চিত করতে রাজনীতিবিদদের সুস্পষ্ট উদ্যোগ নিতে হবে, এমন দাবি উঠেছে সেমিনারে। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই এখন এআই দিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখা যায়। ফ্যাক্ট চেকিং বা ভেরিফিকেশন ছাড়া কন্টেন্টটি সত্য নাকি বানানো তা বোঝা সাধারণ মানুষের পক্ষে বেশ মুশকিল। নির্বাচন কমিশন শুরু থেকেই বলে আসছে এআই মোকাবেলা চ্যালেঞ্জিং। সিপিডির সম্মানীয় ফেলো শঙ্কা প্রকাশ করেন এবারের নির্বাচনে এআই দিয়ে অপব্যবহারের। সকালে সিরডাপে সিজিএস আয়োজিত মুক্ত আলোচনায় একথা বলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সবচেয়ে বড় নতুন উপাদান হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার। ওনারা মনে করছেন যে এই ব্যবহারের মাধ্যমে দেশের ভিতরে যেই বিভাজন এবং নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, সেই নৈরাজ্য এবং বিভাজন আগামী দিনে নির্বাচনকে প্রভূতভাবে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। এ বিষয়ে নির্বাচন কমিশন যেমন নিষ্ক্রিয়, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানি ও মব নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যেই নেতিবাচক প্রভাব আমরা এই নির্বাচনের ভিতর দিয়ে দেখছি, এইটার ভিতর দিয়ে একই রকম ভাবে মবকে উস্কানি দিয়ে যেভাবে মানুষকে আক্রমণ করা আমরা দেখছি, এইটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখছি না। এবারের নাগরিক ইশতেহারে একটি একীভূত জাতীয় তথ্য ভান্ডার তৈরি করার দাবি জানান তিনি। আমাদের এইবারের যে নাগরিক ইশতেহারের অন্যতম দাবি, বড় দাবি হলো একটি একীভূত জাতীয় তথ্য ভান্ডার করতে হবে। তানজিলা খান মিম, এখন, ঢাকা।
যুবদল নেতা হত্যার ঘটনায় ফের উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। নিজ বাড়ির সামনে বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর এক অনুসারীকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় রাজনীতিতে। এলাকায় পুলিশের তৎপরতা বাড়লেও সন্ত্রাসের রাজনীতি বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাতে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা করেনি পরিবার। আরও জানাচ্ছেন ফয়সাল করিম। আতঙ্ক আর সন্ত্রাসের জনপদ খ্যাত চট্টগ্রামের রাউজানে নির্বাচনের আগে ফের রক্তপাত। এবার নিজ বাসার সামনে গুলিতে নিহত যুবদল কর্মী জানে আলম শিকদার। সোমবার রাতে বাড়ির সামনে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে 3 দুর্বৃত্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় জানে আলমের। হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় হামলাকারীরা। একটা বাইক ছিল, 3টা লোক ছিল একটা বাইকের মধ্যে। পাইয়া 3টা আওয়াজ শোনা গেছে, তো বলা যাচ্ছে না এখন ওইখানে কি হয়েছে। আমাকে কি জন্য মারছে সেটা তো জানি না, কারা মারছে সেটাও জানি না। নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর আস্থাভাজন কর্মী ছিলেন জানে আলম। কারোর সাথে ব্যক্তিগত বিরোধ বা পূর্বশত্রুতা ছিল না তার। কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কোনো ধারণা না থাকায় এখনো মামলা করেনি পরিবার। আমার বাবার যে যারা হত্যা করেছে বিনা দোষে কোনো কারণ ছাড়াই, ছেলেটা আমার সবার সাথে মিলেমিশে থাকতো, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করতো না, সবার সাথে মিলেমিশে থাকতো। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই আসনে গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার উভয়কেই মনোনয়ন দিয়েছে বিএনপি। তাই সংঘাতের শঙ্কা ছিল আগে থেকেই। নির্বাচনের মাত্র 1 মাস আগে এমন হত্যাকাণ্ডে সেই শঙ্কা আর উদ্বেগ পেয়েছে নতুন মাত্রা। পরিষ্কার রাজনীতি করে, স্বচ্ছ রাজনীতি করে, জনগণের রাজনীতি করে, তো ওদের মতো লোক যদি হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে এখন আমরা কোথায় যাব বা কী করব, বা ভোটারদেরকে আমরা কী আশ্বস্ত করব। এখানে আজকে হচ্ছে প্রশাসনের ভূমিকা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আমরা রাউজানের মধ্যে খুবই শঙ্কিত। এক একটা হত্যাকাণ্ড যে বিচার হচ্ছে না, প্রশাসন ক্যাপ্টে বেড়ে আছে। আজকে যে 11টা খুনের সুষ্ঠু তদন্ত হইতো, আজকে আরেকটা ঘটনা হইতো না। রাজনৈতিক সংঘাত আর হত্যায় উত্তপ্ত এই জনপদে নৈরাজ্য দমাতে অভিযান ও তৎপরতার ঘাটতি নেই দাবি পুলিশের। কিন্তু তারপরও হত্যার রাজনীতি বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ জনগণ। 2024 সালের 5 আগস্টের পর রাউজানের রাজনৈতিক সহিংসতায় মোট 18টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে 13টি রাজনৈতিক হত্যাকাণ্ড। ফয়সাল করিম, এখন। শিল্পায়নের অভাব, বৈদেশিক কর্মসংস্থানের নিম্নহার আর মজুরি বৈষম্যের চ্যালেঞ্জ উপেক্ষা করে রংপুরের প্রায় 38% নারী কর্মরত বিভিন্ন পেশায়। তবে এই অঞ্চলে নারীদের সামাজিক নিরাপত্তা আর কর্মসংস্থানের ক্ষেত্রে রয়েছে ব্যাপক ঘাটতি। আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। রংপুর বিভাগের 8 জেলায় প্রায় 1,80,00,000 মানুষের বাস। বিপুল এই জনসংখ্যার অর্ধেকই নারী। তিস্তা বিধৌত কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলায় ভোটারের আনুপাতিক হিসেবে নারী পুরুষের সংখ্যাও প্রায় সমান। সবশেষ হালনাগাদ তথ্যে দেখা যায় রংপুর জেলার 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা বেড়েছে 1,66,697 জন। সেই তালিকায় জেলায় নারী ভোটারের সংখ্যা 12,20,394 জন থেকে বেড়ে দাঁড়িয়েছে 13,06,333 জনে। আমি যে কর্মসংস্থানে আসছি, এখানে যেন আমাকে সমান অধিকার না দিলেও অন্তত নিরাপত্তাটুকু দেয়। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো আমরা দেখি যে নারীরা হেনস্থার শিকার, হয়রানির শিকার, ইভটিজিংয়ের শিকার। এই বিষয়গুলো আসলে ঘটতো না। এদিকে লড়াই সংগ্রাম থেকে শুরু করে ভোটের মাঠ, সব জায়গায় নারীদের অধিকার উপেক্ষিত বলে জানান এই সমাজকর্মী। যখনই অধিকারের কথা আসছে, যখনই কোথাও নেতৃত্ব দানের কথা আসছে, সেটা কালচারাল অঙ্গন হোক, আমাদের রাজনৈতিক অঙ্গন হোক, কিংবা যে কোনো জায়গায় নারীদেরকে সেখানে আপনি পাচ্ছেন না। গবেষণা সংস্থা সানেমের জরিপ বলছে রংপুরের কর্মজীবী নারীদের মধ্যে প্রায় 23% কেবল প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত, আর পেশাগতভাবে সবচেয়ে বেশি 53.08% নারী কাজ করেন কৃষি, মৎস্য ও বনজ শিল্পে। তবে নারী অধিকার নিয়ে কাজ করে গণমাধ্যম কর্মী মনে করেন নারীর কর্মসংস্থান হলেও নিশ্চিত হয়নি অর্থনৈতিক স্বাধীনতা। ক্ষমতার পালাবদল হচ্ছে, কিন্তু ক্ষমতায়নের যে জায়গাটা, সেখানে আসলে নারীদের অবস্থানটা খুবই নাজুক। নির্বাচন পরবর্তী বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে নারীদের সব ক্ষেত্রে সমতা, সামাজিক মর্যাদার বাস্তবায়ন হবে, এমনটাই প্রত্যাশা রংপুরের নারী ভোটারদের। মোকাররম হোসাইন, এখন রংপুর। ঘন কুয়াশায় শাহজালালে অবতরণে ব্যর্থ হয়ে 1 সপ্তাহে 50টির বেশি ফ্লাইট গেছে চট্টগ্রাম, সিলেট কিংবা
কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে। এতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে ফের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ছে যাত্রী ভোগান্তি। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। শীত আসলে মধ্যরাতের পর থমকে যায় আকাশপথ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রানওয়ে। ডজনখানেক ফ্লাইট ডাইভার্টেড, কোনোটি চক্কর কাটে ঢাকার আকাশে, কোনোটা নামতে বাধ্য হয় অন্য শহরে। দীর্ঘ অপেক্ষার পর সকালে কুয়াশা ভেদ করে যখন প্রথম বিমানটি রানওয়েতে ছোঁয়, ততক্ষণে ক্লান্তি জমে বৈমানিক আর যাত্রী দুই পক্ষেরই। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দৃশ্য শীতের নিত্যদিনের বাস্তবতা। গত বছরের জুলাই মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ক্যাটাগরি 1 থেকে 2-এ উন্নীত হওয়ার পর বলা হয়েছিল বৈমানিকরা 200 মিটার রানওয়ে দেখতে পেলেই অবতরণ করতে পারবে নিরাপদে। ঘন কুয়াশার চাদরও আর বিঘ্নিত হবে না আকাশযাত্রায়। তবে বর্তমান প্রেক্ষাপটে একের পর এক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে, যাত্রীরা নামছেন ভিন্ন শহরে। তবে এর সমস্যাটা কোথায়? জটিলতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিমানবন্দরের ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS। গত বছরের জুলাইয়ে ক্যাটাগরি 2 উদ্বোধনের মাত্র 3 মাস পর অক্টোবর 2025-এ একটি থাই এয়ারওয়েজের বিমান অবতরণের সময় রানওয়ের লাইটিং সিস্টেম ক্ষতিগ্রস্ত করে। এর ফলে ILS-এর কার্যক্ষমতা নেমে আসে 85%, যেখানে ক্যাটাগরি 2 সচল রাখতে প্রয়োজন অন্তত 95% কার্যকর আলোর ব্যবস্থা। বাধ্য হয়েই বিমানবন্দর কর্তৃপক্ষ ফিরে গেছে আগের ক্যাটাগরি 1 ব্যবস্থায়। প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তাই মিলছে না কাঙ্ক্ষিত সুবিধা। এই ড্যামেজ হওয়ার কারণে আমার যে লাইটের সার্ভিসিবিলিটি আছে এটা এখন নেমে গিয়েছে 84 to 87%-এ। সো আমার ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে পাইলট ল্যান্ড করতে আসছে, কিন্তু এই লাইটটা যদি আমার 95% উপরে সার্ভিসেবল না থাকে তাহলে আমরা ক্যাটাগরি 2 করতে পারি না, যে কারণে আমার এখন ক্যাটাগরি 2টা সাসপেন্ডেড আছে অপারেশন। সিভিল এভিয়েশনের তথ্য বলছে গত এক সপ্তাহেই 50টির বেশি ফ্লাইট ডাইভার্ট হয়ে অবতরণ করেছে চট্টগ্রাম, সিলেট কিংবা কলকাতা সহ বিভিন্ন বিমানবন্দরে। শুধু 2 থেকে 4 জানুয়ারির মধ্যেই ডাইভার্ট হয়েছে 20টিরও বেশি ফ্লাইট। এর প্রভাব পড়ছে সরাসরি এয়ারলাইন্সগুলোর উপর। অন্য বিমানবন্দরে নামতে গিয়ে গুনতে হচ্ছে অতিরিক্ত ল্যান্ডিং চার্জ, বাড়ছে জ্বালানি খরচ, সেই সঙ্গে যাত্রী ও ক্রুদের হোটেলে রাখার ব্যয়, সব মিলিয়ে বাড়ছে পরিচালন ব্যয় ও লোকসান। শীতকালে যখন কুয়াশার এই সমস্যাটা হয় তখন আমাদেরকে প্রায় ফ্লাইট ডাইভার্ট হয়ে যায়। আর ফ্লাইট ডাইভার্ট হওয়া মানেই তো খরচ বেশি হওয়া, এক্সপেন্স তো আছে। এটার সাথে প্যাসেঞ্জারদেরকে হোটেলে রাখতে হয়, অন্য একটা এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করতে হয়, সেটার খরচ আছে। আর যাত্রীদের দুর্ভোগ যেন শেষই হচ্ছে না। ঢাকায় ফিরেও স্বস্তি নেই। একসঙ্গে একাধিক বিমান নামায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সৃষ্টি হয়েছে জট। শুধু লাগেজ বহনের ট্রলির জন্যই অনেকে অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। শিডিউল অনুযায়ী আমাদেরকে কথা ছিল শুক্রবারে ওখান থেকে আমাদেরকে রাত্রে 9:25 ছাড়বে, আর শনিবার 7টা এখানে নামাই দেবে। 24 ঘন্টা ডিলে হইয়া এর পরের দিন রাত 11টায় ফ্লাইট দিছে। তারপর আজকে 6টায় নামার কথা ছিল বাংলাদেশে, এইখানে আইসা তারপর আবার কলকাতা যে ল্যান্ড করছে, ওইখানে আবার 6 ঘন্টা বসে ছিলাম। ট্রলির ভোগান্তিও যে অ্যাভেলেবেল ট্রলির ভিতরে নাই, যাত্রী বেশি, এখানে হজের যাত্রী আছে আর বড় বড় ফ্লাইটগুলো আসাতে একটা মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আইসা এয়ারপোর্টে বসে থাকবে, ট্রলির জন্য মাল নিয়ে বেরোতে পারবে না, এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ জানাচ্ছে ক্ষতিগ্রস্ত রানওয়ে লাইটগুলো বিশেষ অর্ডারে কাস্টমাইজ করে বিদেশ থেকে আনতে হয়। এই মেরামত শেষ করে পূর্ণাঙ্গ ক্যাটাগরি 2 সুবিধা ফিরিয়ে আনতে আরও প্রায় 3 মাস সময় লাগতে পারে। কারসাজি করে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর অভিযোগ জ্বালানি উপদেষ্টার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি বলেন, দাম সহনীয় রাখতে অভিযান করছে ভ্রাম্যমাণ আদালত। আমদানি বাড়ানো হয়েছে, দ্রুতই গ্যাসের সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেন তিনি। আসিফ ইকবাল খানের প্রতিবেদন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট চলছে। গ্রাহক পর্যায়ে চাহিদা থাকলেও খুচরা দোকানগুলোয় মিলছে না এলপিজি সিলিন্ডার। দোকান দোকানে ঘুরছেন গ্রাহকেরা, আবার কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়েও 700 থেকে 800 টাকা বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তা। অনেকেই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজল কবির খান। সারা দেশে হঠাৎ করেই এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, কোনো সংকট নেই, তারপরও সিন্ডিকেট করে কারসাজির মাধ্যমে সিলিন্ডারের দাম বাড়িয়েছে খুচরা ব্যবসায়ীরা। আসলে যে করছে এটা হচ্ছে ওই যে যারা কি বলে যে যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, ভোক্তা অধিকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযান চালানোর জন্য। ইতিমধ্যেই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলেছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইনশৃঙ্খলা কমিটির সবাই তো আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। গত মাসের তুলনায় চলতি মাসে এলপিজির আমদানি বেশি হয়েছে, তাই দাম বাড়ার সুযোগ নেই বলেও মনে করেন জ্বালানি উপদেষ্টা। আমাদের টিমকে আমরা চিটাগাংয়ে পাঠিয়েছি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। যত বড় পরিকল্পনাই হোক না কেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ইন্টারকন্টিনেন্টালে সেন্ট মার্টিন নিয়ে কর্মশালায় উপদেষ্টা আরও বলেন, প্রস্তাবিত মাস্টার প্ল্যান ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার। আশা করি এই মাস্টার প্ল্যানটা সকলের মতামত নিয়ে যখন আমরা ফাইনাল করে গেজেট নোটিফিকেশন করব, এইটার মাধ্যমেই আমরা দ্বীপটাকেও রক্ষা করতে পারবো, স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থও সুরক্ষা করতে পারবো। আরেকটা কথা যে এই মাস্টার প্ল্যানের বাস্তবায়নে কিন্তু স্থানীয় জনগোষ্ঠীর একটা ভূমিকা বড় করে আমাদেরকে রাখতে হবে এবং এটা স্পষ্ট করে দিতে হবে। তো আশা করি আমাদের প্রচেষ্টার ফলে সেন্ট মার্টিনও বাঁচবে, সেন্ট মার্টিনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীও বাঁচবে এবং আমরাও বিশ্বকে দেখাতে পারবো। সাহাব, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ শপথ নেওয়ার কয়েক ঘন্টা পর দেশটির রাষ্ট্রপতি ভবনের কাছে কিন্তু গোলাগুলির ঘটনা ঘটেছে। আর এর আগে সোমবার মাদুরো তার স্ত্রীকে বীর আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ নেন ডেলসি রদ্রিগেজ। এছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে বাবা মার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চেয়েছেন মাদুরো পুত্র। আর একই সঙ্গে দ্রুত দেশে ফিরতে চান নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচুদা। বিস্তারিত নিয়ে আমাদের সহকর্মী অর্ণপ্রসাদ একটা প্রতিবেদন করেছেন, চলুন দেখে আসবো। যুক্তরাষ্ট্রের কাছে স্ত্রীসহ মাদুরো বন্দী হওয়ার দুদিন পর ফের গোলাগুলির শব্দে কেঁপে উঠল কারাকাস। সোমবার স্থানীয় সময় মধ্যরাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ভবনের কাছে এই গোলাগুলির ঘটনা ঘটে। এর কয়েক ঘন্টা আগে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার শাসনভার সামলাতে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ। তিনি ছাড়াও দায়িত্ব নেন আরও 283 আইন প্রণেতা। শপথ অনুষ্ঠানে মাদুরো ও তার স্ত্রীকে বীর বলে সম্বোধন করেন ডেলসি। Juro por nuestros libertadores, juro por nuestras libertadoras y juro por nuestros hermanos y hermanas que nos acompañan y deben sumarse como un solo pueblo desde todos los sectores políticos de Venezuela. শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদুরো পুত্র নিকোলাস গুয়েরা। এ সময় তিনি ভেনেজুয়েলার নতুন সরকারের প্রতি সমর্থন জানান। পাশাপাশি ভেনেজুয়েলার স্বাধীনতা সার্বভৌমত্বের কথা মাথায় রেখে সম্পূর্ণ নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণে নতুন নেতৃত্বকে আহ্বানও জানান। Tal vez secuestraron a Nicolás y a Cilia, pero no secuestraron la conciencia de un pueblo que ha decidido ser libre. A ti, Delcy, Eloína, mi apoyo incondicional a la tarea tan dura que te toca. Cuenta conmigo, cuenta con mi familia. এদিকে মাদুরো আটক হয় দ্রুত দেশে ফিরতে চেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া করিনা মাচাদো। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে এতদিন ধ্বংস করেছিল মাদুরো। Elections in a primary process, and we were able to bring the country together to carry these elections organized by civil society with millions of people participating. নতুন করে ভেনেজুয়েলা ইস্যুতে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান পরিস্থিতিতে সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে শান্তিপূর্ণ আচরণ প্রদর্শনের আহ্বানও জানান তিনি। এছাড়া সোমবার ভেনেজুয়েলা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। অর্ণপ্রসাদ, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার।
ক্রিকেট ইস্যুতে বাংলাদেশ ভারত বাণিজ্য ও অর্থনীতিতে প্রভাব পড়বে না, দাবি অর্থ উপদেষ্টার। রাজনীতিমুক্ত খেলার প্রত্যাশা সাবেকদের। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোট গ্রহণ চলছে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে ছাত্রদল শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ। জাতীয় নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আপিল শুনানি চলছে। পোস্টাল ব্যালটে প্রবাসী মাত্র 8.25 লাখ নিবন্ধন, সবচেয়ে বেশি সৌদিতে। সামাজিক মাধ্যমে উস্কানি ও মব নিয়ন্ত্রণে সরকারের যথেষ্ট পদক্ষেপ নেই, অভিযোগ দেবপ্রিয়র। যুবদল নেতা হত্যায় ফের উত্তপ্ত চট্টগ্রামের রাউজান। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।